আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। তুরস্ক ও রাশিয়ার মধ্যে কয়েক বছর ধরেই সম্পর্কের ঘনিষ্ঠতা রয়েছে। তা সত্ত্বেও বেশ কয়েকটি আঞ্চলিক ইস্যুতে দুদেশের রয়েছে মুখোমুখি অবস্থান। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারকে সমর্থন করছে রাশিয়া, আর বিদ্রোহীদের পক্ষে তুরস্কের অবস্থান। নাগোর্নো কারাবাখেও দুদেশ ছিল দুই পক্ষে, লিবিয়াও মুখোমুখি মস্কো ও আঙ্কারা। যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে মস্কোর সাথে ঘনিষ্ঠতা বাড়ালেও কেন তুরস্ক আঞ্চলিক ইস্যুগুলোতে রাশিয়ার মুখোমুখি হচ্ছে, দুই দেশের এই বৈরিতার নানা দিক নিয়ে আলোচনা করব আজ। হঠাৎ করেই এ বছরের অক্টোবরের ২০ তারিখ সিরিয়ার মোরেক শহরের ঘাঁটিগুলো থেকে তুরস্কের সৈন্য প্রত্যাহার শুরু হয়। সংবাদ মাধ্যমে খুব বেশি আলোচনা হয়নি বিষয়টি নিয়ে। মোরেক শহরটির অবস্থান সিরিয়ার সরকারের নিয়ন্ত্রিত হামা শহর থেকে উত্তর দিকে এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকার সীমান্তবর্তী, যে কারণে কৌশলগত দিক থেকে মোরেক শহরটি খুবই গুরুত্বপূর্ণ। এই ঘাঁটিগুলোর চারদিকে আবার রয়েছে রাশিয়া সমর্থিত মিলিটারি ইউনিটগুলোর অবস্থান, যেগুলো মূলত সিরিয়ার সেনাবাহিনীরই অংশ। তারা এই অঞ্চলটিকে সংঘাতমুক্ত রাখতে কাজ করছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ওই অঞ্চলে দুটি সামরিক ঘাঁটি ও কয়েকটি পোস্ট থেকে তুরস্ক তাদের সেনাদের প্রত্যাহার করে নিয়ে রাশিয়ার সাথে একটি সমঝোতায় পৌঁছেছে। ওই অঞ্চলগুলোর চারিদিকে ছিল বাশার আল আসাদের বাহিনীর অবস্থান। তবে মোরেক শহর থেকে সৈন্য প্রত্যাহারের পরপরই আবার ইদলিব প্রদেশের কয়েকটি পোস্টে বাড়তি সৈন্য পাঠায় আঙ্কারা। নতুন করে আবার তুর্কি সৈন্যরা কেন সেখানে গেল, এই প্রশ্ন উঠতে থাকে সিরিয়ার নাগরিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝ থেকে। অনেকেই আশঙ্কা করেন নতুন করে সংঘর্ষের। এই প্রশ্নের কিছু উত্তর অবশ্য পাওয়া গেছে, যদিও সেটি সিরিয়ার নয়, ককেশাস অঞ্চলের সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে। মোরেক শহর থেকে তুর্কি সৈন্যদের ফিরিয়ে নেয়ার পর ধারণা করা হয়েছিল যে ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চল অভিমুখে নতুন করে অভিযান শুরু করবে সিরিয়ার সরকার ও তাদের সাহায্যকারী রুশ বাহিনী। কারণ সেপ্টেম্বরে আঙ্কারায় তুরস্ক ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যকার সংলাপ কোনো সিদ্ধান্ত ও সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। ধারণা করা হয় ইদলিব প্রদেশের আশেপাশের কয়েকটি সেনাপোস্ট ছেড়ে দিতে তুরস্ককে অনুরোধ জানিয়েছিল রাশিয়া, যেটিতে তুরস্ক সম্মত না হওয়ায় সমঝোতা হয়নি মস্কো ও আঙ্কারার মাঝে। ২০১৮ সালে দেশ দুটি মিলেই এই অঞ্চলে বাফার জোন স্থাপন করেছিল। এর মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অভিযোগ করেছেন তুরস্ক ৫ মার্চের চুক্তির শর্ত পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি ওই এলাকায় হায়াত আল তাহরির আল শাম, হুররা সাদ্দিনের মতো সংগঠনগুলোর উপস্থিতির কথাও তুলে ধরেন। জাকারোভা যখন এই অভিযোগ করেছেন তার কয়েকদিন আগেই দক্ষিণ ইদলিবের বেশ কয়েকটি গ্রামে প্রচণ্ড বোমা হামলা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। রকেট হামলা চালিয়েছে সিরিয়ার সেনারাও। দুই পক্ষের মাঝে সর্বশেষ চুক্তিটি হয়েছিল ইদলিবে বাশার আল আসাদের বাহিনীর একটি হামলার পর। বিমান হামলায় প্রায় ৬০ তুর্কি সৈন্য নিহত হয়েছিল। এর জবাবে তুরস্ক পাল্টা হামলা চালায় সিরীয় সেনা অবস্থানের উপর। তুর্কি সেনাবাহিনীর বেরাক্তার TB2 ড্রোনের হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সিরিয়ার। আর এর পরপরই রাশিয়ার মধ্যস্থতায় ৫ই মার্চের সেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল দুই পক্ষের মাঝে। সে সময় সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহীরা অনেক অঞ্চল হারালেও ইদলিবের বর্তমান পরিস্থিতি কোনো পক্ষের জন্যই স্থিতিশীল নয়। দামেস্কের সরকার তার হারানো সব ভূখণ্ড ফিরে পেতে মরিয়া, তবে আঙ্কারা বলে দিয়েছে তারা আর উদ্বাস্তু গ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে ৩৫ লাখের বেশি সিরীয় উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে তুরস্ক। এরপর আবারও যুদ্ধ চললে উদ্বাস্তুর ঢল নামবে তুরস্কের সীমান্তে। সাম্প্রতিক সময়ে সংকটের মধ্য দিয়ে চলছে তুরস্কের অর্থনীতি। আবার একই সাথে বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ সীমান্তের জন্য বড় চাপ হয়ে দেখা যাবে। এ অবস্থায় তারা তাই নতুন করে উদ্বাস্তু গ্রহণ করতে চাইবে না, সেটাই স্বাভাবিক। ককেশাস অঞ্চলেও এখন পরোক্ষভাবে তুরস্ক ও রাশিয়া পরস্পরের মুখোমুখি। আর্মেনিয়ার সাথে রাশিয়ার একটি প্রতিরক্ষা চুক্তি থাকলেও নাগোর্নো কারাবাখের যুদ্ধ নিয়ে আর্মেনিয়ার প্রতি খুব একটা আন্তরিকতা দেখা যায়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তুরস্কের সমর্থন নিয়ে আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার অনেক ক্ষতি সাধন করলেও
অনেকটা নীরবই ছিলেন পুতিন। তিনি জানিয়ে দেন নাগোর্নো কারাবাখের সংঘাত এই প্রতিরক্ষা চুক্তির আওতায় পড়বে না। তবে এখানে রাশিয়ার নৈতিক সমর্থন ছিল আর্মেনিয়ার পক্ষেই। এরপর মস্কোয় যে বৈঠক হয়েছে তাতে প্রধান আলোচ্য বিষয় ছিল সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করছেন এই তিন যুদ্ধের মধ্যে স্থানগত পার্থক্য থাকলেও তিনটিকে আলাদা ইস্যু হিসেবে দেখা হচ্ছে না, বিশেষ করে মস্কো ও আঙ্কারার সম্পর্কের ক্ষেত্রে। বরং উত্তর আফ্রিকা থেকে ককেশাস অঞ্চল পর্যন্ত রাশিয়া আর তুরস্কের মধ্যে যে বিপরীত অবস্থান চলছে তারই সম্প্রসারিত রূপ এই তিনটি যুদ্ধ। নাগোর্নো কারাবাখ ও লিবিয়া নিয়ে সংলাপের সাথে সম্পৃক্ত। মনে রাখতে হবে যে 10 নভেম্বর নাগোর্নো কারাবাখে যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে তারপরই রাশিয়া ওই অঞ্চলে সেনা পাঠিয়েছে একটি বাফার জোন গড়ে তোলার জন্য। যদিও তারা সরাসরি ওই যুদ্ধে আর্মেনিয়ার পক্ষ নেয়নি। তুর্কি সৈন্যরা ওই এলাকায় রুশ বাহিনীর সাথে টহল দেবে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে। তুর্কি পার্লামেন্ট ইতিমধ্যে বিষয়টিতে অনুমোদন দিয়েছে। রাশিয়া যদিও বলছে তুরস্কের বাহিনী সেখানে সরাসরি অংশ নেবে না, তারা যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কৌশলগত দিক নিয়ে কাজ করবে। তবে রাশিয়া চায় বা না চায় এখন আর তুরস্ককে বাদ দিয়ে চলার সুযোগ তাদের কাছে নেই। যেহেতু দেশ দুটি জড়িত তাই এই অঞ্চলের ঘটনা প্রবাহের প্রভাব যে ককেশাস ছাড়িয়ে অন্যত্রে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়া ও তার সিরীয় মিত্ররা চাইছে জিসার আল সুঘাউর অথবা জাবাল আল জাবিয়ার মতো এলাকা অথবা M4 স্ট্র্যাটেজিক হাইওয়ের দক্ষিণাঞ্চলে নিজেদের অবস্থান জোরদার করতে, যে কারণে ওই অঞ্চলে গত অক্টোবর থেকে রাশিয়ার বিমান হামলা চলছে তুর্কি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর। মোরেক থেকে ফিরিয়ে আনা তুর্কি সৈন্যদের যেসব অঞ্চলে পাঠানো হয়েছে তার মধ্যে জাবাল আল জাবিয়াও রয়েছে। এই খবর সত্যি হলে এই এলাকায় রাশিয়া ও সিরিয়ার সৈন্যদের সাথে তুরস্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে বাশার সরকার যদি ওই এলাকাগুলো আবারও নিজেদের দখলে নিতে চায়। বাস্তবতা হচ্ছে সিরিয়া কিংবা ককেশাস অঞ্চল কোথাও যুদ্ধ থামবে না। রাশিয়ার সৈন্যরা টহল দিতে শুরু করলেও নাগোর্নো কারাবাখে আবার যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠবে না সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। বাফার জোন প্রতিষ্ঠা করতেও অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে রুশ সৈন্যদের। শুরুতেই মাইন বিস্ফোরণে আহত হয়েছে এক রুশ শান্তিরক্ষী। আবার সিরিয়াতে বাশার আল আসাদের সরকার যদি উত্তর পশ্চিম সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে সংঘাত বড় আকার ধারণ করতে পারে। লিবিয়ায় তো দুই পক্ষ সরাসরি মুখোমুখি অবস্থান নিয়েছে অনেক দিন ধরে। তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই মুখোমুখি অবস্থানের পরও একটা বিষয় স্পষ্ট যে লিবিয়া, সিরিয়া কিংবা নাগোর্নো কারাবাখের ভবিষ্যৎ এই দুটি দেশের হাতেই। বিষয়গুলোতে ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থ থাকলেও তাদের না আছে সামরিক উপস্থিতি, না আছে কূটনৈতিক তৎপরতা, এমনকি সংলাপ প্রক্রিয়াতেও তাদের রাখা হয়নি। পূর্ব সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলো ওয়াশিংটনের সহযোগিতার আশায় চেয়ে থাকলেও আপাতত তাদের হতাশই হতে হচ্ছে। তাই বিশ্বের এমন গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা পুরোপুরি মস্কো ও আঙ্কারার হাতে। এমনকি ইরান এসব ঘটনায় জড়িত থাকলেও তাদের গুরুত্ব দেয়া হচ্ছে না। সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের সরকারের পক্ষে শুরুতেই মাঠে নেমেছিল ইরান। প্রথম দিকে সংলাপেও অংশ ছিল তারা। নাগোর্নো কারাবাখেও তারা আর্মেনিয়ার সমর্থক, কিন্তু এখন আর নাক গলানোর সুযোগ পাচ্ছে না এসব বিষয় নিয়ে। তাই ককেশাস থেকে উত্তর আফ্রিকা অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে এখন আঙ্কারা ও মস্কোর মুখোমুখি অবস্থান। অন্যভাবে বলা যেতে পারে এই অঞ্চলের ভাগ্য এখন এই দুটি দেশের মধ্যে। যদিও অন্য অনেক ইস্যুতে রাশিয়ার সাথে তুরস্কের রয়েছে ঘনিষ্ঠতা, আবার ভ্লাদিমির পুতিনের সাথে রিসেপ তাইয়েব এরদোয়ানের বন্ধুত্বের ঘটনাও সবার জানা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।